শাকিব খান সেটা কিন্তু অত্যন্ত সিরিয়াস একজন অ্যাক্টর। তুমি আমাকে বললো যে একটা এই লোকটার একটা রোগ হচ্ছে, কিছুক্ষণ পরে বলে থামলে ভালো লাগে। কর্মঠ এবং ভয়ঙ্করভাবে, বিশেষ করে নারী অধিকারের ব্যাপারে অত্যন্ত সোচ্চার একজন মানুষ। এটা মাথায় এসছে যে আমাদের যে প্রডিউসার ছিলেন আলাউদ্দিন সাহেব, ওনার একটা অদ্ভুত এরকম হাসি ছিল। মোশাররফ খুব যে কাজটা করে খুব আত্মস্থ হয়ে পড়ে পুরোটা। আমি নিমাকে সবসময় বলি নিমা খুব মাল্টি ট্যালেন্টেড একজন, এবং উনি আমি যে ক্যারেক্টারটা কথা হচ্ছিল ওনার সঙ্গে, ওনাদের সঙ্গে, সেই ক্যারেক্টারটা পরে অ্যাসাইন না করে আমি দেখলাম যখন আমাকে অন্য ক্যারেক্টার, তখন আমার খুব অভিমান হলো এবং আমি ওনার কাজ আর করলাম না। সেটাতে এগুলোতে হুমায়ুন ভাই কিন্তু আবার বেশ এত গুণী মানুষ, কিন্তু এই অদ্ভুত কিছু ছেলে মানুষই ছিল। এই করে যা নাটক দেখছি ওইখানে বসেই এইটাই হচ্ছে একটা বড় লোকের মহানুভবতা। আমি জানি না আপনার সঙ্গে একদিন কাজ কেন করা হয়নি, আপনি তো ভালো অভিনয় করেন। আমি যে আপনাকে বলেছিলাম আমি খুব দুঃখিত, আমি রিয়েলি সরি। হঠাৎ করে বললো যে আমি ফিল্মের ফিরে চলে যাচ্ছি আর কি। তো প্রথম ছবি বোধহয় শহীদুল ইসলাম খোকনের ছবির মধ্যে দিয়ে আমি কে, আমার অবয়ব কি, আমার কণ্ঠস্বরের মানে রেঞ্জ কি, টোনাল কোয়ালিটি কি, আমার লিমস কি, এগুলোর সঙ্গে নিজের পরিচয় করা লাগেনি। ছনছলা মানে কি, ওর জীবনটা এরকম, ওর কোনো কমপ্লেন ওই অর্থে ছিল। আলী জাকের ছোট্ট ভাই আসলে আমার একটা আইডল থাকে না, আমার জন্য হয়তো সেটা তার মানে তাকে দেখে আমি থিয়েটারের ক্ষেত্রেও খুব ইন্সপায়ার হয়েছি। উত্তরা থেকে যে লোকটি উইকেন্ডে বা উইকডেজে নাটক দেখতে যাবে মহিলা সমিতিতে বা শিল্পকলা একাডেমি, তার পক্ষে কতটা সময় লাগবে জ্যাম ঠেলে যেতে গেলে। এখন এই যে আমাদের আমরা গত যে আন্দোলন হলো জুলাই 24-এর মধ্যে, একটা অবস্থার বিরুদ্ধে তো অবশ্যই হয়েছে। বলবার অধিকার, কিছু করবার অধিকার, এটাও ঠিক স্বীকার তো করতেই হবে। মানুষের ভোট অধিকার ছিল না, ভোট হয়নি। আমার খুব ভালো বন্ধু, খুব স্ট্রেট ফরওয়ার্ড, ওর ভিতরে যা আছে সেটা লোকায় না। যদি দেখি আমরা নাটকের, বিশেষ করে ইউটিউব কেন্দ্রিক যেগুলো, টেলিভিশন তো পড়ে গেছে, টেলিভিশন তো ফেলে দিয়েছে। শাকিব খানের সঙ্গে রাজকুমার যখন করলাম তখন আমি কিন্তু একটাই হুক পয়েন্ট, সেটা হচ্ছে ওই যে বলছে তোর মাকে বলিস আমার যদি দেখা হয় মাপ চেয়ে নিস, বলিস যে সেই জন্য রোজ আসলে আমার প্রশ্ন না করে, আমার কি দোষ। আমার মনে হয় জীবন সুন্দর হয় যদি গ্রিড কম থাকে, লোভ কম থাকে। আমি যেটা পারবো সেইটা করো, আমার বিশ্বাস, আমার ভালো লাগা, সেটাতে যে নাবিত হয়। এই যে ভিউ বলি আমরা, এই যে জনপ্রিয় যে হয়ে যাওয়া জিনিসটা, মানে এরকম সাময়িক, মানুষের মনে স্থায়ী আসন করাটাই বড় কথা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান, সবার পছন্দের অনুষ্ঠান স্টার গল্প উইথ পান্থ। গ্ল্যামার্স প্রেজেন্টস আজকের আয়োজনে যিনি রয়েছেন তিনি অন্যরকম একজন মানুষ। তাকে সংসপ্তকের মেজ ভাই যারা দেখেছেন, সংসপ্তকের মেজ ভাই হিসেবে দেখেছেন, ঘেটুপুত্র কমলার জমিদার হিসেবে দেখেছেন, তাকে কখনো বাবা রূপে দেখেছেন। তিনি মুক্তিযুদ্ধের বীর সৈনিক, তিনি এনএসডি থেকে আসা আমাদের একজন আদর্শিক মানুষ। এবং আরেকটা কথা বললে ভালো লাগবে, আমি যদি বেশি বলে ফেলি তিনি আমাকে একটা কথা বলবেন, থামলে ভালো লাগে। তা আমি আসলে থামতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি। আর নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কাকে বলছি। তিনি আমাদের সবার প্রিয়জন, প্রিয় নির্দেশক, প্রিয় মানুষ, প্রিয় অভিনেতা তারিক আনাম খান। কেমন আছেন স্যার? ভালো। এই যে থামলে ভালো লাগে, আমি আসলে আপনার 12 রকমের মানুষের যে ডায়লগটা খুবই জনপ্রিয় হয়েছিল। আসলে আমরা এই সংলাপটার কারণে পিছনে ফিরে যেতে চাই, যে এই সংলাপটার একটা ইতিহাস রয়েছে মেবি, এবং আপনি এটা আসলে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেন কিনা। না সেটা না, এটা খুব জনপ্রিয় হয়েছিল, কিন্তু সবচেয়ে মজা হচ্ছে 12 রকম মানুষ হচ্ছে ইমদাদুল হক মিলনের লেখা। আমার চরিত্র হচ্ছে বড় ভাই। এটা আমি তখন খুব ব্যস্ত এমনি আমার প্রফেশনাল লাইনে, অর্থাৎ আমি বিজ্ঞাপন নির্মাতা, বিজ্ঞাপন নির্মাণ করতাম। টেলিভিশন নাটকের সিঙ্গেল নাটক আমি প্রথম শুরু করি ধারাবাহিক, সেটা হচ্ছে মাটির কোলে। দ্বিতীয় হচ্ছে সেলিম আল দিনের লেখা ছিল, মাটির কোলেতে কবরী আপা ছিলেন। কবরী আপা ছিলেন, হ্যাঁ।
তারপরে এর নাম কি আব্দুল্লাহ মামুনের লেখা সিরিজ ছিল, ওটাও করেছি। পরবর্তীতে সংসার তো ইত্যাদি ইত্যাদি এরকম আর কি। তো এই 12 রকম মানুষ যখন হলো তখন ডেকে নিয়ে গেল। এর মধ্যে আগেই নিমাকে কাস্ট করে ফেলেছিল। প্রডিউসার ছিল আলাউদ্দিন আহমেদ, লেখক ইমদাদুল হক মিলন, নাদের চৌধুরী ছিল, আরও সুবর্ণা ছিল, এরকম সব। তো পরে আমাকে খুঁজছিল এক বড় ভাইয়ের একটা ক্যারেক্টার আছে এরকম একটা। তো তুমি আমাকে বললো যে একটা এই লোকটার একটা রোগ হচ্ছে, কিছুক্ষণ পরে বলে থামলে ভালো লাগে। তো আমি ও বলার পরে আমি এটাকে একটু বলা ঠিক আছে, যখন ওর নজরে লেগেছে তখন একটু আমি এটাকে কিভাবে কয়েন করতে পারি ঠিকঠাক। তখন ওইটাতে আমি মোটামুটি দেখলাম হ্যাঁ থামলে ভালো লাগে, তার একটা ইয়ে আছে, মানে কিছুক্ষণ পরেই বলে ওই ক্যারেক্টারের মেজাজটা ধরেই বড় ভাইকে পোর্ট্রে করা আর কি। যখন বলে যে একটু বেশি কথা না আর কি এরকম। তারপরে হলো কি, আচ্ছা আরো কি মজা করা যায়, তোমার যদি মনে থাকে যে লোকটা একটা অদ্ভুত যখন হাসতো তখন ওই অন্যদের থেকে আলাদা, মানে পিছনেটা না হাসে, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো এটা মাথায় এসছে যে আমাদের যে প্রডিউসার ছিলেন আলাউদ্দিন সাহেব, ওনার একটা অদ্ভুত এরকম হাসি ছিল। আমি ওরে নকল করি এই বলে তখন আলাউদ্দিন সেই হাসিটা নিয়ে আমি অ্যাক্টিংটা করতে শুরু করলাম। তারপরে বাকিটা ক্যারেক্টার ইনপুট এবং অন্যান্য জিনিসপত্রগুলো তৈরি হয়ে এসছে। ওইভাবেই থামলে ভালো লাগে। এবং পরবর্তীতে দেখলাম এটা এত পপুলার হলো যে বাস ট্রাকের পিছনে শুধু প্রত্যেকটা মানুষের থামলে ভালো লাগে। মানে আগে ছিল হর্ন দিন থামুন, এটা বদলে গিয়ে হলো থামলে ভালো লাগে। স্যার এই যে আমি বলছিলাম যে আপনি ইমদাদুল হক মিলনের 12 রকমের মানুষই করেছেন, এবং হুমায়ুন আহমেদের সাথে আপনার কাজ হয়েছিল কিন্তু পরে, এবং তিনি মন্তব্য করেছিলেন যে অভিনয় নিয়ে, আপনার অভিনয় নিয়ে বলেছিলেন, পরবর্তীতে কিন্তু যে অভিনয় আপনি পারেন না এরকম একটা মন্তব্য করেছিলেন। তারপর কিন্তু সে কিন্তু ঘেটুপুত্র কমলে আপনাকে কাস্ট করেছিলেন। মানে এই কাহিনীটা একটু বলবেন কিনা? আমি বলেছি এর আগে, সেটা হলো যে হুমায়ুন ভাই যখন ওই তার পিএইচডি করে আমেরিকা থেকে যখন এলেন, তার বোধহয় দ্বিতীয় নাটকটাই আমার করা। সে সময় অনেকগুলো নাটক করেছি, যেমন ধরো প্রথমটা ছিল দিনের শেষে তারানা হালিম ছিল, দিলারা জামান ছিলেন, মুস্তাফা ভাই ছিলেন, মিরানা জামান ছিলেন, এবং আমি ওনার একটা পেট নাম ছিল একটা, বিশেষ করে এই ধরনের ক্যারেক্টার নাম হচ্ছে ফরিদ, মানে ইয়াং ক্যারেক্টার, একটু বহেমিয়ান টাইপের, নাম হচ্ছে ফরিদ। ওই ক্যারেক্টার কিন্তু আমি করেছি সেই সময় 84 আই গেস, 3-4 নাও। সো এরপর অনেকগুলো নাটক করেছে ওনার, এসো নিপবনে, পুরনো পালা, পুরনো গল্প এরকম নাম ছিল, আর ওটা কি জানি করেছে, ঈদের নাটক। এরপরে উনি সিরিজ করলেন, সিরিজ করার পরে যেটা আমি আগেও বলেছি, কোথাও কেউ নেইতে আমার সঙ্গে যোগাযোগ হলো এটাতে, এবং বেশ অনেক কথাবার্তা হলো, এক ধরনের মাইন্ডসেট হলো। এবং উনি, আমি যে ক্যারেক্টারটা কথা হচ্ছিল ওনার সঙ্গে, ওনাদের সঙ্গে, সেই ক্যারেক্টারটা পরে অ্যাসাইন না করে আমি দেখলাম যখন আমি অন্য ক্যারেক্টার, তখন আমার খুব অভিমান হলো এবং আমি ওনার কাজ আর করলাম না। সেটাতে এগুলোতে হুমায়ুন ভাই কিন্তু আবার বেশ এত গুণী মানুষ, কিন্তু অদ্ভুত কিছু ছেলে মানুষই ছিল। এগুলো উনি এটা গ্রহণ করেন। তারপর থেকে হুমায়ুন আহমেদ মানে স্টপ। অনেক ছবি করেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু আমার সঙ্গে আর কিছু হয়নি। এরপরে অনেকদিন পরে ঘেটুপুত্র কমলে যখন করবেন, তখন অন্য অ্যাক্টরদের কথা ভাবছিলেন উনি। তো কিভাবে যেন ওনাদের যে টিম ছিল, শাওন ছিল, তারপরে জুয়েল বলে একটা ছেলে ছিল, সব মিলিয়ে পরবর্তীতে আমার নাম আসলো। তারপরে হুমায়ুন ভাই তো কোনো রাগঢাক করে কথা বলতেন না, আমাকে ডাকলেন একদিন, নিজেই ফোন করে, আসেন একটা ছবি নিয়ে কথা বলবো। উনি বললেন যে একজন শৌখিনদার মানুষ করে একটা ছবি করব, এটাতে এরা সবাই মনে করছে যে আপনি খুব ভালো করবেন। যদিও আমার অভিনয় আপনার ভালো লাগে, আপনার অভিনয় আমার ভালো লাগে না, আমি সব দেখিনি বেশি, সেটাও বলছি এরকম ভাবে। তো আমারও মনে হচ্ছে ঠিক আছে, ভালো নাই লাগতে পারে এরকম। এরকম করে যখন ছবিটা হবে তখন জমিদারের ক্যারেক্টার, পরবর্তীতে উনি মানে খুব বেশি মেশাবে না,
কথাবার্তা বলছেন, একদিন স্ক্রিপ্ট পড়লেন, শুনলাম, সেগুলো নিয়ে কথা হলো। ইন দ্য মিন টাইম উনি আরেকটা কাস্ট মেম্বার ছিল, টেকনিক্যাল লোক ছিল, তাকে নিয়ে ওনার নাটক করতে গেলেন। সেই নাটকে উনি প্রচণ্ড ভুগেছিলেন সেই নাটকটা করতেই। তারপরে সেটা উনি আমায় গল্প করেছেন। তো বললেন, ভাই পরে আমার সংকল্প আছে আমি যে এরকম ছবি করব, ওনার সঙ্গে আমি কাজ করিনি, এখন এরকম কি একটা ভোগান্তির মধ্যে পড়বো নাকি। উনি আমাকে টেস্ট কেস করার জন্য একটা ঈদের একটা নাটকে, চ্যানেলের নাটক ছিল একটা, রুবিক্স কিউব, ওই নাটকে উনি কাস্ট করলেন যে আমি কেমন করি না করি। তো করার পরে এরকম সোফায় বসা ছিল, সোফায় বসে এক সন্ত্রাসীকে ডেকে এনেছে তার নার্ভ, একটা সাইকিয়াট্রিস্ট, তার নার্ভ কতটা শক্ত টেস্ট করার জন্য। তো সে বারবার বাথরুমে যাচ্ছে, কি করতে যাচ্ছে, তখন আমি একটা, এবং পায়ে ধাক্কা লাগিয়ে যায়, স্পেস কম। প্রথমবার গেছে ঠিক আছে, দ্বিতীয়বার যখন গেছে তখন আমাকে থামিয়েছেন, বলে আমি আমার পাটা এরকম করে নিয়ে সে তখন গেছে। উনি খুব, মানে ব্যাপারটা দেখে খুব খুশি হয়েছে, খুশি আমাকে যাতে ভালোই অভিনয় করে, কিন্তু কী করবেন এটা আমাকে জানতে দিতে হবে আগে। বলি নাটকটা এডিট করার পরে বাসায় ডেকেছিল, বাসায় ডেকে বললেন যে আপনি আসেন নাটকটা একসঙ্গে দেখি, মনে হয় ভালোই হয়েছে। উনি ওনার কাজ নিয়ে কিন্তু খুব ভালো হয়েছে এরকম বলতেন, উনি বলতেন মনে হয় ভালো হয়েছে, খারাপ না, ভালোই হয়েছে। এই করে যে নাটকটা দেখছি ওইখানে বসেই, এটাই হচ্ছে একটা বড় লোকের মহানুভবতা। উনি আমাকে বললেন যে আমি জানি না আপনার সঙ্গে একদিন কাজ কেন করা হয়নি, আপনি তো ভালো অভিনয় করেন, আমি যে আপনাকে বলেছিলাম, আমি খুব দুঃখিত, আমি রিয়েলি সরি, আমি আসলে আপনার কাজ দেখিনি, কী কারণে দেখা হয়নি আমি জানি না, এবং আপনার সঙ্গে আগে কাজ করলে খুব ভালো হতো। তারপরে অনেকগুলো রেফারেন্স দিয়ে যা হয়, বিভিন্ন লোকজনের কথাবার্তা বললেন যে অমুক ক্যারেক্টার তমুক ক্যারেক্টার, ও কি হয়নি কিছু। এরপর অদ্ভুত একটা সখ্যতা হয়ে গেল ঘেটুপুত্র কমলা করার সময়। এবং আমার খুব দুর্ভাগ্য এবং আমার খুব কষ্ট হয়, যদি উনি বলেছিলেন এটা তার শেষ ছবি, এই কথাটা অদ্ভুত রকমের আয়রনি হয়ে গেল, মানে জীবনের তার শেষ ছবি হয়ে গেল এটা। ফেব্রুয়ারির ছবি বানাবো না, সাউন্ড টাউন বানাবে, এরা বানাবে, আমি লিখবো। এবং আর তার সঙ্গে কাজটা শেষ হয়ে গেল। মানে আমি বলেছিলাম কেন হুমায়ুন আপনি ছবি বানাবেন না কেন, না আমি কথা শিল্পী, কথা লিখি, এইটাই বড় কথা। তো বানানো হলো না, এবং আমার হুমায়ুন আহমেদের সঙ্গে আর কাজ করা হলো না। এই একটা দুঃখ আমার খুব রয়ে গেছে সে মধ্যে। মানে এরকম শুরু করে আবার শেষের দিকে এসে অদ্ভুত ধরনের কিছু ঘটনা ঘটে পৃথিবীতে, যার ব্যাখ্যা পাওয়া মুশকিল। তারপরে কি আর কোনো কথা হয়েছে আপনার সাথে এমনি মজার চিকিৎসা কথা থাকা অবস্থায়? হ্যাঁ, মানে উনি গেলেন, উনি তো ওনার অসুখ নিয়েও কোনোদিন কোনো মরবিড আসেন ভাই আমি শেষ, এই যদি কিছু বলতেন, ও মজাই করছে বিশ্বের মধ্যে বসে। বলছে আপনি বলছে যে এই ছবি করার পরে আপনার খুব মুশকিল হবে, লোকজন আপনার সঙ্গে খুব খারাপ কথা বলবে, এটা কিন্তু তার প্রশংসা, ভালো করেছেন বলি এত বিশ্বাসযোগ্য ব্যাপারটা। তো যখন শেষ দিন, যখন ওনার বাসায় এই দাওয়াত টাওয়াত ছিল, আরও অনেক লোক ছিল, আমি চলে আসবো, খেয়ে নিচ্ছি ডাইনিং টেবিলে বসে, আমি একা, পাশে নিমা ছিল। তো উনি ছবি দেখে এসছে তার আগের দিন, বেশি ওখানে বেশি পাশে এসে বলছে, দেখছেন আপনার বলছিলাম না আপনার কেউ পছন্দ করবে না, দেখেন আপনি একাই খাচ্ছেন, আর কেউ খাচ্ছে না কিন্তু আপনার সঙ্গে। হুমায়ুন আহমেদের কথা আসলো, আরেকজন হুমায়ুন ফরিদি ছিলেন, এবং যাকে বললে আর শেষ হবে না, আপনার সাথে অনেক স্মৃতি রয়েছে তার। দু একটা স্মৃতি যদি একটু বলা যায় হুমায়ুন ফরিদি সম্পর্কে। বলতে গেলে প্রায় 4-5 বছর, মানে 4 বছর তো বটেই, মানে এমন কোনো দিন নাই যে ফরিদের সঙ্গে আমার কথা হচ্ছে না, ফোনে কথা হচ্ছে না বা দেখা হচ্ছে না। মানে এমন হতো যে বাড়ির মধ্যে ঢুকে গেল, হয়তো ও তো চূড়ান্ত রকমের একটা বোহেমিয়ান যেটা বলে সেরকম টাইপের, ওর কাপড় চোপড় ঠিক নেই, কিছু ঠিক নাই, মানে বাইরে সাজসজ্জার কোনো ব্যাপার নাই, জবও করে না, জব ছেড়ে দেয়। হ্যাঁ একদমই। ওই রামপুরা থেকে রিহার্সাল করে আসলো, হয়তো স্ক্রিপ্ট নিয়ে আসলো এরকম। তখন রামপুরা থেকে আমি থাকতাম সিদ্ধেশ্বরী,
ওর কোনো পরোয়া নেই, এসে এই তার কি স্কুটার বল, তখন সিএনজি বলতাম না, স্কুটার বলতাম, স্কুটার হলে 20 টাকা দিয়ে দিই, 20 টাকা নিয়ে কাউকে দিয়ে পাঠিয়ে দিতাম, ওর কাছে কিন্তু একটা পয়সা নাই। ওই 20 টাকা নিয়ে তারপরে রাত্রেবেলা যাবে, হয়তো আমি নামিয়ে দিয়ে আসবো, অন্যভাবে যাবে, পরোয়া নাই, কোনো পরোয়া নাই। এরকম একটি মানুষ যার মানে কি বলবো, রন্ধ্রে রন্ধ্রে অভিনয়, রন্ধ্রে রন্ধ্রে শিল্পের বিভিন্ন জায়গা বিস্তার করত, ও আমার সামনেই অনেকগুলো জায়গায় ট্রাই করেছিল। মানে প্রথমে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসে একটা ফার্মে ঢুকলো, চাকরি করবে, এবং সেই চাকরিটা তাকে বললো যে তাদের গ্রুপেরই একজন, তাদের একটা বড় প্রতিষ্ঠান ছিল, পরীক্ষা হয়ে যায়, রেজাল্ট হয়ে গেছে আর কি, তাকে বললো কালকে আপনার কোম্পানি জয়েন করছি। মানে নট দ্যাট আমরা চাকরি দেন কি বৃত্তান্ত, এই যদি কিছু না, কিন্তু কালকে আপনার কোম্পানি জয়েন করছি বলে পরের দিন গিয়ে অফিসে গিয়ে হবে। ওই চাকরি করলো কিছুদিন, তারপর টিকতে পারলো, টিকলো না। তারপরে হচ্ছে ইসের কি বলে, অন্য একটা পরের দিকে আমাদের যখন যখন সম্পর্ক, তখন মোটামুটি ইসের মধ্যে আজাদ প্রোডাক্টসে গেল। তার আগে নিজেদের প্রিন্টিং ফার্ম করার চেষ্টা করেছে, সেটাও পারলো না। আমি ওকে বলেছিলাম যে তুই সুবর্ণা মিলে একটা ট্যুরিং কোম্পানি কর না, মানে যেহেতু অভিনয়টাই মূল ইয়ে, সেটা তো খুব সাহস করলো না। হঠাৎ করে বললো যে আমি ফিল্মের ইয়ে চলে যাচ্ছে। তো ও প্রথম ছবি বোধহয় শহীদুল ইসলাম খোকনের ছবির মধ্যে দিয়ে, পরবর্তীতে ও একেবারেই কমার্শিয়াল ছবি, সেটা নিজে সেটা বলতো যে আমি বাস বিচার করার জন্য আসিনি, আমি চোখে গামছা বাইদা এফডিসি ঢুকছি। অনেকে জিজ্ঞেস করতে থাকে কি করে ছবিতে এলেন, চলচ্চিত্রে হলেন, বলি স্কুটারে করে। মানে বাড়ির থেকে তখন তো গাড়ি পেতে ছিল না ওর, এবং সে কিন্তু সফল ওইখানে, ভয়ঙ্কর ভাবে সফল। সফল মানে কি, মানে হুমায়ুন ফরিদির নামে একটা ভিলেনের নামে ছবি চলছে, এটার থেকে আর মানে বড় কি হতে পারে। হয়তো প্রযোজনাও করলো আবার, তিনি প্রযোজনা করেছে। আমি তো একবারে গিয়ে কুয়াকাটার দিকে গিয়েছিলাম, একটা পটুয়াখালী, ওখানে দেখি বাসের নাম লেখা হচ্ছে হুমায়ুন ফরিদ। সে বাসওয়ালা আমাকে বললো চেনে নাটকের কারণে, বলবেন তার নামে বাসের নাম রেখে দিছি। মানুষের ভালোবাসাও খুব পেয়েছে, কিন্তু আবার কোনো সময় মানে ওর যে নন গ্ল্যামারাস একটা অ্যাটিটিউড ছিল, সেটাও নিজে ভালো করে জানত। একজন অভিনেতার জন্য কিন্তু এটা খুব বড় একটি বিষয়, নিজেকে জানা। আমি কে, আমার অবয়ব কি, আমার কণ্ঠস্বরের মানে রেঞ্জ কি, টোনাল কোয়ালিটি কি, আমার লিমস কি, এগুলোর সঙ্গে নিজের পরিচয় করা লাগে। সো এইটাও হুমায়ুন ফরিদ জানতো যে খুব গ্ল্যামারাস না, এবং বলতো দেখ আমার দাঁত পাকা। বাট he was out and actor, মানে যার অ্যাক্টিংটা তাকে রেখে দিতে হতো একদম, মানে আর মানে ওই রকম মানে অদ্ভুত রকমের শৃঙ্খলার মধ্যে নাই। তার শেষ সময় যে মারা গিয়েছেন, বা আমি জানি না আসলে এটা ঠিক হবে কিনা, মানে উনার এমন কোনো রহস্য ছিল যে উনি কষ্ট পেয়েছেন বা এরকম চলে গেছেন? না, ফরিদি ওইরকম কষ্ট পেলেও ফরিদি এমন চরিত্র যে কোনোদিনও ভেঙে পড়ে কি হলো জীবনে এই টাইপের লোক না। মানে খাইলো না খাইলে এরকম পাগলাম একটা কিছু কিছু আছে নাকি, তো ছন্নছাড়া টাইপের আর কি। ছন্নছাড়া মানে কি, ওর জীবনটা এরকম, ওর কোনো কমপ্লেইন ওই অর্থে ছিল সেই 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 দিক থেকে। ওনারা দুইজন আমাদের মাঝে নেই, আপনি যাদের কথা বললাম, হুমায়ুন আহমেদ, হুমায়ুন ফরিদি। আরেকজন আমাদের মাঝে নেই, যাকে আমরা ছোটলু ভাই বলি। তার সাথে আমি জানি তা আপনার সাথে অনেক স্মৃতি রয়েছে, অনেক কথা রয়েছে, জমা রয়েছে, কাজও করেছেন একসাথে অনেক। তার সম্পর্কে কিছু বলুন।
আলী জাকের ছোটলু ভাই আসলে আমার একটা আইডল থাকে না, আমার জন্য হয়তো সেটা তার মানে তাকে দেখে আমি থিয়েটারের ক্ষেত্রেও খুব ইন্সপায়ার হয়েছি এবং তার ব্যক্তিত্ব আমাকে খুব টানতো। আমি তখন রেডিওতে একটি চাকরি করতাম, ওই রেডিওর মানে শাহবাগের রেডিও তখন অফিস, ওই জায়গা দিয়ে উনি স্বাধীনতার পরে এই ধরো তোমার 73, 72, 73, 74 এরকম আর কি, ওই সময় উনি যেতেন। আমি এবং ওনার একটা নির্দিষ্ট সময় ছিল, আমি কিন্তু জানতাম উনি যাবেন, আমি থাকতাম যাচ্ছি উনি কখন যাবেন আসলে। খুব কারিশম্যাটিক মানুষ এবং নির্দিষ্ট করা, উনি কিন্তু থিয়েটারটাকে, মঞ্চটাকে একটা নিজের ধ্যান জ্ঞান কাজের জায়গা হিসেবে উনি নিয়েছে, কিন্তু উনি আবার সাইমালটেনিয়াসলি ওনার বিজনেসের ব্যাপারে কিন্তু ভীষণ রকমের সিরিয়াস। যেটুকু থিয়েটার ছোটলু ভাই কিন্তু মানে আলী যাকে আমরা খুব ছোট করে মানে তার ডাকনাম ছিল ছোটলু ভাই, ছোটলু ভাই আসলে বিভিন্ন বিষয়ে তার সাহিত্য, সঙ্গীত, ইতিহাস মোটামুটিভাবে বেশ খুব সব বিষয়ে জানা। পরে মিডিয়াও করতেন না, এবং আমার সঙ্গে পরবর্তীতে শেষ দিকে যখন দেখা হতো কি হচ্ছে, কে কি করছে, কার নাটক করছিস, কি বৃত্তান্ত, এগুলো জিজ্ঞেস করতেন বারবার। উনি মূল তার থিয়েটার অভিনয়, সেইটা নিয়ে কোনো স্ক্রিপ্ট অ্যাডাপ্ট করা, ডিরেকশন করা, প্ল্যান করা, সেগুলো করতেন, খুব ইন্সপায়ার করতেন। আমার মনে হচ্ছে এনএসডিতে যখন যাই আমি, তখন আমি ওনাকে ভালো করে চিনিও না, প্রথম নাটক দেখি ওনার হচ্ছে বাকি ইতিহাস, তাও শিল্পকলা একাডেমিতে দর্শনের বিনিময়ে, যেটা দর্শন বিনিময় শুরু হয়েছিল হ্যাঁ। ওই ব্রিটিশ কাউন্সিল থেকে, হ্যাঁ, তারপরে মহিলা সমিতি আসলো, পরে শিল্পকলা একাডেমিতে এই দিকে যখন, যেটা এখন ডিজি অফিস টফিস, এই জায়গায় একটা বড় এরকম মানে ঘেরা দেওয়া একটা অডিটোরিয়াম ছিল, শোনা যেত না, মাইক লাগিয়ে করতে হতো অভিনয়, সেখানে আমি প্রথম দেখি ওনাকে। এসএসসি কিছু নয়, ফ্যান তুলত, বড় স্টেজ, ওইখানে বাকি দিয়ে দেখে আমার খুব খুব ইমপ্রেসিভ লেগেছিল ওনাকে দেখে। উনি বিজয় বলে একটা ক্যারেক্টার করতেন খুব সম্ভবত, এবং আমি খুব অনুপ্রাণিত হয়ে ওনাকে দেখে, ওনার লেখাও খুব পড়তাম, ভালো লাগতো। তো যখন একটা সার্টিফিকেট দরকার হবে যে আমি থিয়েটার করি, কোনো রিনাউন্ড মানুষের কাছ থেকে একটা সার্টিফিকেট, আমি একটা সাহসে ভর করে ওনার অফিসে চলে গেলাম, মধ্যশীল অফিস ছিল, আমি ওনার সঙ্গে কথা বললাম, দরকার একটা সার্টিফিকেট। উনি কিন্তু না, আমি তো তোমাকে চিনি না, অমুক না তমুক না, কোনো কিছু না ভেবেই উনি আমার নামে বেশ সুন্দর করে, চমৎকার ইংরেজি জানতেন, ইংরেজির মানে খুব ভালো ইংলিশ লিটারেচার। আমি অনেক সময় ঠেকে গেলে তার কাছ থেকে অনেক সাহায্য নিতাম, এবং ওনাকে দেখেই কিন্তু আমি অনেক বেশি অনুপ্রাণিত হয়ে আমি লেখাও শুরু করেছিলাম, অ্যাডাপ্ট করা শুরু করেছিলাম, কিন্তু ওনাকে দেখি। সো উনি মানে ওই যে মানে জানাটা, এমনকি আমাদের দল যে নাট্যকেন্দ্র, এর নামটা কিন্তু ওনার দেওয়া, এবং নাট্যকেন্দ্রের আমরা একবার একটা প্রোফাইল করবো বলে ছবি তুললাম, উনি সব আমার এই স্টেশন থেকে ছাদের উপরে গিয়ে সেই সময় আমাদের প্রত্যেকের ছবি তুলে দিল, সেগুলো আমার ট্রান্সমিটে আমরা ছাপলাম। কেন কি বৃত্তান্ত, সার্টিফিকেট দেওয়াতে যেমন কোনো কার্পণ্য নেই, আমার নামে সুন্দর করে ইংরেজিতে লিখে দিলেন, আলী জাকের সই করা, সাংঘাতিক। এটা হচ্ছে থিয়েটারে মানুষের প্রতি ভালোবাসা। এবং আমি ফিরে আসার পরে ওনার সাথে প্রথম দেখা করেছিলাম, আর কারোর সঙ্গে দেখা করি না করি, বলেছিলেন যে একসঙ্গে কাজ করি। আমি আপনাদের স্টাবলিশ দল, এখন আমি একটু ছোট গ্রুপগুলোর সঙ্গে কাজ করতে চাই, পুরো থিয়েটার সিনটা বিল্ড আপ করার জন্য, দেখার জন্য, দেখা করতে পারলে তো ভালো। সে বিষয়ে কিন্তু কোনো রকম না, প্রচণ্ড মাঝে মধ্যেই পারিবারিকভাবে আড্ডা হতো। আড্ডা মানেই হচ্ছে চূড়ান্তভাবে একটা রিফ্রেশিং আড্ডা, সেখানে সাহিত্য নিয়ে কথা হচ্ছে, চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে, কোনো গান নিয়ে, কোনো অনুষ্ঠান নিয়ে, কোনো মানুষ নিয়ে। আপনারা তো একই জায়গায় থাকেন। সেটা পরবর্তীতে, সেটা ধরো এটা অ্যারাউন্ড 2006-07 একসঙ্গে, এবং ওনার কারণেই আসা। আচ্ছা, উনি আছেন, সুতরাং এখানে আমাদের ভালোভাবে থাকা যায়। আমাদের এইসব গুণী মানুষের আমরা সম্মান দিতে জানি না, মানে আমরা এখনো আসলে জানি কিনা যে আমরা গুণী মানুষকে সঠিক সম্মান দিতে পারছি না। এটা আসলে আমাদের মানে আমাদের আসলে স্বভাব
নাকি আসলে আমরা চাই না? জানি না, তবে গুণী জ্ঞানী মানুষ বোধহয় পৃথিবীতে সব জায়গায় তার সময় অনেক অবহেলিত হয়েছে। মানে বৈজ্ঞানিক থেকে শুরু করে সবাই, মানে উনি যে নাটকটি করতেন আলিজাকে, গ্যালিলিও গ্যালিলিও, হ্যাঁ। গ্যালিলিও জীবন, ওইখানে কিন্তু ওই গ্যালিলিওকেও চার্চ একদম বসিয়ে দিয়েছিল। সে যখন প্রমাণ করতে চাইলো যে সূর্য স্থির, পৃথিবী চারদিকে তার চারদিকে ঘুরে, না পৃথিবীই তো মূল। এটা প্রমাণ করলো, সমস্ত কিছু দেখিয়ে দিল, তারপরে বললো যে না ও ধর্মবিরোধী। কার কথা বলে? এরকম প্রচুর মনীষী আছে যা তার জীবদ্দশায় সমালোচিত হয়েছে। আর সবচেয়ে বড় হলো যে গুণীর কদর করতে না পারলে জাতি হিসেবে আসলে খুব আমাদের মানে এগোনো মুশকিল। কেন, গুণটা তোমাকে বুঝতে হবে গুণী লোকটা কে, তাহলেই তাকে অনুসরণ, আমি অনুকরণ বলবো না, আমরা কিন্তু একে অপরকে অনুসরণ করি। আমার ছোটবেলাতেই আমি তো হাঁটছি হাঁটুর উপরে, হাতের উপরে, আমার সামনে কিন্তু একজন লোক দুই পায়ে হাঁটে। ওই যে সেই বিখ্যাত মানে জঙ্গলের আছে মনে হয় না, একটা বাচ্চা যে জঙ্গলেই বড় হচ্ছে, ও কিন্তু বাঘেদের মতো বা জন্তুর মতো চার পায়ে, ও তো জানেই না আসলে দুই পায়ে হাঁটা যায়। সুতরাং আমি যদি গুণী এবং অন্য মানুষকে না দেখি, আমার দাঁড়ানো মুশকিল। পৃথিবীতে এখন আরো অনেক এগিয়ে গেছে, এখন তো আমাকে জানতে হবে যে আসলে কদরটা কোন জায়গায়। শুধু অর্থ নয়, বৃত্ত নয়, আরো কিছু বোধহয়। ওই যে জীবনানন্দের কবিতার মতো, অর্থ নয় বৃত্ত নয়, এক বৌদ্ধ খেলা করে বিপন্ন বিশ্ব, এইরকম আর কি। মানে গুণী মানুষের গুণটাকে কদর করতে জানা। যেমন ধরো আমি হুমায়ুন আহমেদের কথা বলি, হুমায়ুন আহমেদ কিন্তু আবার সমালোচিত হয়েছে, খুব সস্তা লেখেন উনি, এরকম ধরনের কথাবার্তা শুনতে হয়েছে। কিন্তু ওনার কনভিকশন থেকে উনি কিন্তু একটা জায়গাতে গিয়ে স্টেডি হয়েছেন, ওনার বিশ্বাসের বাইরে উনি যাননি। সমালোচনা আলোচনা থাকবে, সেটার পিছনেও কিন্তু যুক্তি, মানে বোধ বিচার এগুলো থাকে। এখনকার সময় বেশি হয় যে মানে বললেই হলো, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, যে কারণে আমি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ নই। গ্যাজেট ফ্রিক আমি একেবারেই না। আমি এখনো লিখি মানে সাদা কাগজ এবং আমার কলম দিয়ে। আমার মনে হয় যে আমার এখানটা, আমার হৃদয় এবং আমার আঙুলের যে চাপ, ওইটা আমাকে মানে এটা বাইরে এখন আসা মুশকিল। আপনাকে কিন্তু অনেকে ফলো করে, আপনার যে ট্রিম করা আপনার একটা দাড়ি, আপনার লুক, হ্যাঁ, আপনার পোশাক, মানে আপনার স্টাইল, এগুলো কিন্তু অনেকে ফলো করে। হ্যাঁ, অনেকে এরকম বলে। আসলে এই বিষয়টাকে আপনি কি কখনো মনে করেন যে অভিনয়ের সাথে সাথে আমার এই বিষয়টাকে নজর দেওয়া উচিত প্রত্যেক জনের, আপনার মতো প্রত্যেক জনেরই? প্রথম কথা হচ্ছে যে এখন তো ধরো আমি স্ট্রেট ওয়ে যদি বলি, আমি কিন্তু এক ধরনের পণ্য, আমি একটা কমোডিটি। কারণ এটা আমার প্রফেশন, আমার পেশা, আমার রুটি রুজি। একটা বাজারে গেলে যদি কাপটাও সেল করতে যাও, তোমায় জানতে হবে যে কাপটার কি কাজ করে, বর্তমান সময় ট্রেন্ড কি, কাপটা কি ধরনের রং মানুষ পছন্দ করে। সো an artist has to know himself. তার মানে এই নয় যে আমি সস্তাভাবে যাচ্ছেদাইভাবে বিকব। কেন আমি একটা, আমার হচ্ছে যে শিল্পের যে কাজ করে সে কি চায়, যে জীবনটা সুন্দর হোক, আশপাশের সমাজ সুন্দর হোক, আশপাশের মানুষ সুন্দর হোক, আশপাশের প্রকৃতি সুন্দর হোক, গাছপালাগুলো সুন্দর হোক, ফলে ফুলে ভরে উঠুক। এই যে গাছ যে অক্সিজেন দিচ্ছে, নড়ছে, বাতাস ঠান্ডা করছে পৃথিবীটাকে, এবং ফল দিচ্ছে, সেগুলো আমরা খাই, আবার সে ফল বীজ থেকে আর একটা গাছ হচ্ছে, এটাই প্রকৃতির নিয়ম। সুতরাং আমি যদি আমি বলছি যে
অনুসরণ অনুকরণ অনেক দিক দিয়ে করতে পারে, সেটা শুধু উপরি উপরি কেন হবে? সেটা মানুষের দর্শন, মানুষের মানে এই যে সমাজকে মানুষকে দেখার জন্য যে একটা কি বলা যায়, মানে আমরা তো চাই যে আমাদের আশপাশের মানুষ ভালো থাকুক, কোনো অন্যায় হলে যেন তার প্রতিবাদ করতে পারি। থিয়েটারের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে অন্যায়, অবিচার, শোষণ, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ। সবসময় তাই হয়েছে, শেক্সপিয়ার টাইমও কিন্তু হয়েছে। এখন কি হচ্ছে? এখন যদি আমি বলি যে জুলাইয়ের আগে, জুলাইয়ের পরে, এই অবস্থায় আপনার কি মনে হয়? আপনার কথার প্রেক্ষিতে বলছে, এখন কি অবস্থা? এখন এমনিতেই যে, যেমন ধরো আগের কথাটা আমি বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা শহরে মানুষ বেড়েছে, কিন্তু আমরা দেখছি আমাদের সবেধন নীলমণি শিল্পকলা একাডেমি ছাড়া আমাদের জায়গা নাই। পরবর্তীতে মহিলা সমিতি হলো। এখন উত্তরা থেকে যে লোকটি উইকেন্ডে বা উইকডেজে নাটক দেখতে যাবে মহিলা সমিতিতে বা শিল্পকলা একাডেমিতে, তার পক্ষে কতটা সময় লাগবে জ্যাম ঠেলে যেতে গেলে? 6:30 কিংবা 7টার সময় যদি নাটক হয়, কমপক্ষে 1.5 ঘন্টা আগে হাতে রেখে বেরোতে হবে, 1.5 থেকে 2 ঘন্টা। অথচ একমাত্র সেগুন বাগিচার ওখানেই একটি মাত্র অডিটোরিয়াম, ধানমন্ডিতে নাই, গুলশান বনানীতে নাই, উত্তরায় নাই, পুরান ঢাকাতে নাই। আশপাশে যদি দেশগুলো আমরা দেখি তাহলে দেখব কিন্তু আমরা যে প্রচুর জায়গায় এরকম ধরনের একটা কমিউনিটি গ্যাদারিং থিয়েটার হল, আধুনিক থিয়েটার হল আছে। এখানে নেই, জ্যাম ঠেলে চলে আসতে হয় শিল্পকলায়। মিরপুর থেকে কে যাবে? সো আগে সরকার কিন্তু এটার দিকে নজর দেয়। এখন এই যে আমাদের আমরা গত যে আন্দোলন হলো জুলাই 24-এর মধ্যে, একটা অবস্থার বিরুদ্ধে তো অবশ্যই হয়েছে। বলবার অধিকার, কিছু করবার অধিকার, এটাও ঠিক স্বীকার তো করতেই হবে। মানুষের ভোটাধিকার ছিল না, ভোট হয়নি সুষ্ঠু। আমরা বেটার কিছু প্রত্যাশা করছি, কিন্তু খুব আশাব্যঞ্জক কিছু এখনো পর্যন্ত দেখা যায়নি। কিন্তু আমি আশাবাদী মানুষ, আমি মনে করি যে নিশ্চয়ই ভালো কিছু না কিছু হবে। আমরা যদি শিক্ষাটা গ্রহণ করি অতীত থেকে, পুরানো থেকে, জিনিস থেকে, যে এই পথটা ভুল, এই পথে যাওয়া যাবে না, তাহলে কিন্তু এগোতে পারবো না। আমরা তো অনেক কথায় অনেক মানে সময় পার করছি। আমার খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে, আরাম পাচ্ছি। কিন্তু আমি জানি আপনারও আরাম লাগছে কিনা জানি না, ভালো লাগছে কিনা এটা ভালো লাগছে তো অবশ্যই ভালো লাগছে। আমি আরো কিছু প্রশ্ন করব, তার আগে আমি এক কথায় কয়েকজন মানুষ সম্পর্কে আপনি একটু জানতে চাই এক কথায়। সুবর্ণ মোস্তফা আমার খুব ভালো বন্ধু, খুব স্ট্রেট ফরওয়ার্ড। ওর ভিতরে যা আছে সেটা লোকায় না। নির্ভরশীল, এবং ও নিজের পেরিফেরিটি সবসময় জানে যে আমি এইটুকু পর্যন্ত। সারা জাগের খুব কর্মঠ এবং ভয়ঙ্করভাবে, বিশেষ করে নারী অধিকারের ব্যাপারে অত্যন্ত সোচ্চার একজন মানুষ। তার সময়েও তিনি অত্যন্ত সাহসী কাজ করেছেন। যখন নাটক অভিনয়ের ক্ষেত্রে অনেক পরিবার তার ছেলে মেয়েদেরকে আসতে দিতে বাধা দিত, সেক্ষেত্রে তিনি এগিয়ে এসছেন। এদেশের নাট্য আন্দোলনের ক্ষেত্রে, বিশেষ গ্রুপ থিয়েটার আন্দোলনের ক্ষেত্রে তার একটা বিশাল ভূমিকা আছে। খুব ভালো অভিনেত্রী, নির্দেশক। বিয়ের আগে 28 পাতার চিঠি লিখেছেন আপনাকে, এবং জানি তার নাম আপনি জানেন ভালো, আপনার সহযোদ্ধা নিমা রহমান, তার সম্পর্কে। আমি নিমাকে সবসময় বলি, নিমা খুব মাল্টি ট্যালেন্টেড একজন মানুষ, শিল্পী। ওর গলাটা বোধ হয় ঈশ্বর প্রদত্ত বলে আমি মনে করি। এরকম কণ্ঠস্বর মানে বিরল। উচ্চারণ অত্যন্ত ভালো, চমৎকার কবিতা আবৃত্তি করতে পারতো, চমৎকার ঘর সাজানো, গোছানো, সংসার সমস্ত কিছুই আছে। কিন্তু কোথাও গিয়ে খুব নিজে স্থিমিত হয়ে একটা লক্ষ্যে কাজ করা, সেটি অনুপস্থিত ছিল বলে তাকে আমরা এখনো পর্যন্ত ওইভাবে পেয়েছি বলে মনে হয় না। ও একটু
মানে কি বলা যায়, মানে আম, ভালো না লাগে করলাম না, ব্যাস শেষ। নিজের ইচ্ছে মতো। নিজের ইচ্ছে মতো। ভালো লাগে করবো না, ব্যাস শেষ। শাকিব খানের সাথে কাজ করেছেন আপনি, আমি শাকিব খান সম্পর্কে একটু জানতে চাই আপনার দিক থেকে। সাকিবের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো। আমি যতগুলো ছবি করেছি, সুপার হিরো, নোলক, তারপরে আরেকটা কি করলাম, রাজকুমার তো করেছি, তার আগেও আরেকটা কি এরকম করেছি। এবং আমি দেখেছি শাকিব খান সেটা কিন্তু অত্যন্ত সিরিয়াস একজন অ্যাক্টরের যে জায়গাটা, অর্থাৎ একজন অ্যাক্টর আসলে মানে যদি তার সে জানতে না চায় তার লাইনগুলো কেন, জানতে না চায় যে আমি এখানে কেন বসছি, আমি দাঁড়িয়ে আছি কেন, এই প্রশ্ন করাগুলো কিন্তু সাকিব শিখেছে যখন আমি তার সঙ্গে কাজ করা শুরু করেছি। এইটা আমার খুব ভালো লেগেছে। এবং অন্তত সিনিয়রদের ব্যাপারে কিন্তু আমি যখনই কোনো জায়গায় যাচ্ছে একটু সোজা হয়ে বসছে, উঠে দাঁড়ায়, হয়তো পাশে যে থাকে বলে এই ভাইয়াকে চেয়ার দাও। কোনো কিছু আলাপ আলোচনা করতে গেলেও সে বলে যে হ্যাঁ এইটা এটা এরকম বলবো। সো এ বলে আমার সঙ্গে খুব কমফোর্টেবল একটা জায়গা আছে শাকিব খানের। দ্য লাস্ট ঠাকুরে আপনার সাথে কাজ করেছে আহমেদ রুবেল। আহমেদ রুবেল নেই, আহমেদ রুবেল সম্পর্কে আপনার কি কমেন্টস? আমাদের খুব গুণী অভিনেতা এবং খুব হয় না মানে গিফটেড অভিনেতা বলে না, আহমেদ রুবেল যদি কিছু না করে তাকিয়ে থাকে এবং কথা বলে, সেইটা কিন্তু অনেক বড়। গলার যে পাওয়ার, গলার যে ভলিউম, যেটাকে আমরা বলি টোনাল কোয়ালিটি, ওর যে চোখ, গরম চিবুক, শরীর, অদ্ভুত। কিন্তু হয় কি বান্ধব, যেটা হচ্ছে যে একজন শিল্পীকে না একটু শৃঙ্খলার মধ্যেই চলতে হয়। এগুলো লোকগুলো তো রিয়েলি গিফটেড জিনিস নিয়ে এসছে এখানে। আমরা হয়তো অনেক কিছু অর্জন করেছি, বোঝার চেষ্টা করেছি আমি কি পারবো না পারবো, নিজের শর্টকামিংস যেগুলো ছিল সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করেছি। আমি যখন ন্যাশনাল স্কুলের ড্রামায় পড়ি তখন আমার টিচার আমাদেরকে তাকিয়ে খুব একটা ঝামেলায় ফেলে দিয়েছিলাম, তোমাকে সবার সামনেই কথা বলতে হবে, এখন ইংরেজিতে বল। আমি তো দ্বিধায়, স্যার মিনস আই থিঙ্ক আই হ্যাভ রিটেন ইট, এরকম। তো অনেকে বললো যে স্যার হি হ্যাজ রিটেন ইট, লিখে এসছে, নো হি হ্যাজ টু স্পিক, কথা বলতে হবে। পরে উনি আমাকে বললেন, ক্লাসে আমি বলেছিলেন যে অনেক কিছু আছে বাট হি ইজ ভেরি শাই, এটা ওভারকাম করতে হবে তাকে। এইটা যেমন আমার শর্টকামিংসটাকে আমি ওভারকাম করছি, আমি জানছি যে হ্যাঁ আমার এই জায়গাতে কাটাতে হবে, তেমনি একজন অভিনেতাকে, শিল্পীকে বুঝতে হবে যে একটা শৃঙ্খলা দরকার হয় ক্রিয়েটিভ আর্টের পেছনে। মানে সেইটা শিল্পী তো মগ্ন হয় সৃষ্টির জন্যে, কিন্তু যদি তার মাথা শরীর একসঙ্গে কাজ না করে খুব মুশকিল। খুব শৃঙ্খলার মধ্যে থাকলেই যে হবে সেটা নয়, যার মধ্যে যে কাজ করতে যায় তাকে একটা ডিসিপ্লিনের মধ্যেই কিন্তু কাজটা করতে হবে। আরেকটু সময় জানতে চাই নূর ভাই, আসাদুজ্জামান নূর। খুব ভালো অভিনেতা, ভালো বন্ধু। উনি নিজের অভিনয় ক্যারিয়ার থেকে বেশি রাজনীতিকে প্রেফার করেছেন। সো রাজনীতিবিদের জীবনে উত্থান পতন, টানা পড়েন থাকবেই। আপনি একজন ছাত্র এবং সে এখন আমাদের শীর্ষ অভিনেতাও একজন, মোশাররফ করিম, যে আমার এই স্টার গল্পের শোতে এসেছিল এবং তার শিক্ষকের অনেক শ্রদ্ধা জানিয়েছে, অনেক সম্মান জানিয়েছে, বলেছে আমার গুরু, এবং তার কাছ থেকে অনেক কিছু শিখি, এখনো শিখি। মোশাররফ করিম, তার সম্পর্কে আপনার রিপ্লাইটা কি হবে এখন? আমি প্রায় মোশাররফকে নিয়ে যেটা বলি সেটা হচ্ছে যে মোশাররফ খুব যে কাজটা করে খুব আত্মস্থ হয়ে পড়ে পুরোটা। ও যদি ভালো না লাগে ও আমাকে কিন্তু অনেকবারে বলে, না তাই ভাই
আমার সঙ্গে প্রায় 12 বছর টানা থিয়েটার করেছে, স্টার্টিং ফ্রম 1990 টিল 2002 পর্যন্ত। এমন কোনো নাটক ছিল না যেখানে মোশাররফ ছিল না। বিচ্ছু, তুগলক, সুখ, যেটা দুটো একসঙ্গে করেছিলাম, সুখের মধ্যে কোনো ওই ক্যারেক্টারটি ছিল না। আমি ক্যারেক্টার ঢুকিয়েছিলাম, সেখানে মোশাররফ কাস্ট, কোনো ডায়লগ ছিল না বিষয়ের মধ্যে, জাস্ট নিয়ে আসা এরকম অর্ডার নিয়ে চলে আসে। ওই কাজটাকেই সে কিন্তু কোনো সময় ছোট মনে করে না, যে আমার, আমি পরে শুনেছি যে আমরা যখন বিচ্ছু করি তখন সে নীরবে কাঁদত। মোশাররফ করিমের তুমি আগের ছবি দেখবে, তোমার মনে হবে না যে এই মোশাররফ করিম এরকম হ্যাংলা পাতলা, শামীম। হ্যাঁ শামীম, এবং ওর মোটামুটি ভাবে মানে এত কষ্ট করেছে, হয়তো মিরপুর থেকে হেঁটে চলে আসছে রিহার্সাল, এরকম পয়সা নাই, অনেক কিছুই করেছে জীবনে ইসের মধ্যে। ও আমাকে বলেছে যে আমি একটু নিজের ক্যারিয়ার নিয়ে একটু দেখতে চাই, 12 বছর ধরে করেছি, একটুখানি আমি হয়তো থিয়েটারটা করতে পারবো না। তারপরে সে তার ইয়ে করবে। সবচেয়ে বড় জিনিস মোশাররফের যে গুণটা আছে সেটা হলো, মোশাররফ এখনো পর্যন্ত অনস্ক্রিনে যখন সে তুমি দেখবে যে অদ্ভুত এনার্জি দিয়ে সে কাজটা করে। কোথাও থামবো, কোথাও তাকাবো, কোথাও আমার ডায়লগটা পাঞ্চ করতে হবে, এবং অদ্ভুত রকমের কমেডি সেন্স আছে। অনেকের কাছে মনে হতে পারে মোশাররফ একই রকম কমেডি করে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে ওই মুহূর্তে বিশেষ করে প্রফেশনাল যে অ্যাক্টর, সেই অ্যাক্টরের যদি বেশি কাজ করতে হয় তো ওটা সম্ভব নয় নিজেকে বারবার অন্য রূপে দেওয়া, কিন্তু ওইটাকে বিশ্বাসযোগ্য করতে পারাটাই কিন্তু সবচেয়ে বড় কথা। সে বিশ্বাস করিয়ে ফেলে কিন্তু আমাদের। ওর ভয়েস রেঞ্জ সাংঘাতিক, চোখের পাওয়ার খুব তীব্র, ও কমেডি করতে পারে, ও ড্রামাটাইজ করতে পারে, অন্য টোনে যেতে পারে, এবং এটা খুব খুব বড় একটা গুণ। এবং ও ওই যে বললাম না, সেটে গিয়ে জিজ্ঞেস করা কিভাবে করবি, এইভাবে করি, ইমিডিয়েট যে ইম্প্রোভাইজ করার ক্ষমতা ইনস্ট্যান্টলি, এটা কিন্তু একটা বর্তমান সময়ের একটা বড় ট্রেন্ড অ্যাক্টিং এর। এটা কি মনে করেন যে আপনাদের থিয়েটারের ব্যাকগ্রাউন্ডের কারণে এটা বেশি কাজে লাগে যারা এখন অভিনয় করতে আসে? মোশাররফ করিমের সেটা কাজে লেগেছে। থিয়েটার ব্যাকগ্রাউন্ডটা কি, থিয়েটার মানে সেই সময় তো কোনো স্কুল এরকম করে আলাদা ছিল না। তো নাটকের দলগুলো যারা একটু ভালো লোকজন আছে জানাশোনার, এরা কিন্তু এক একটা স্কুলিং এর মতো করতো। আমরা যেমন করছি যখন নাটক, আমরা কিন্তু ওয়ার্কশপ করছি, সেটা ফিজিক্যাল থেকে শুরু করে, ভোকাল থেকে শুরু করে, টেক্সট অ্যানালিসিস, কেন, মোটিভেশন কি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ধীরে ধীরে কস্টিউম যাচ্ছে, সেটের মধ্যে ঢুকছে, স্টেজ রিহার্সাল হচ্ছে, হ্যাঁ, ফাইনাল স্টেজ রিহার্সাল হচ্ছে, লাইট শাও হচ্ছে, কিউইং হচ্ছে, আলোচনা সমালোচনা হচ্ছে। প্রতি মুহূর্তে এসে কিন্তু ভুল কি হয়েছে এগুলো দেখে নোট দেওয়া হচ্ছে। ওরও বলার অধিকার আছে, আচ্ছা ওই জায়গাটা এরকম কেন হলো, বলে এই কারণে একটু ঝামেলা হয়েছে, একটু ঠিক করবো, ওই জায়গাটা জমছে না, কি করলে জমানো যায়। এই যে বারবার ফিরে আসা, একটা নাটক তৈরি হতে ধরা যাক যে প্রায় এমন হতে পারে যে 6 weeks to 2 months টাইম তো লাগতোই আমাদের। কিন্তু এই যে লম্বা প্রসেস পুরোটা, এতে কিন্তু টেক্সট কি, ক্যারেক্টার কি, রিলেশন কি, সেই অনুসারে আমার ডেলিভারি কি হতে পারে। এবং আপনারা এখন আগে রিহার্সাল করতেন, এখনো আপনি যে কাজগুলো করেন রিহার্সাল দিয়ে করেন, নাটকের ক্ষেত্রেও করেন, যেটা আমি অনেকে করে না। আমি স্ক্রিপ্ট না পড়ে এখনো পর্যন্ত আমাদের এই টিভি ফিকশন যেগুলো আছে, স্ক্রিপ্ট না পড়ে আমি কোনোদিন অনসেট যাই না। ডিরেক্টরের সঙ্গে ডিসকাস না করে আমি অনসেট যাই না। ও কী ভাবছে ক্যারেক্টারকে নিয়ে, কারা আছে, সমস্ত নিয়ে। তারপরে ওখানে বসে ভাবনাটা কি, আমি বসছি কোথায়, ব্লকিং কি, শর্টকাটিং কি আছে, সেটা তার ব্যাপার। আমি কোনোদিন ওটা ডমিনেট করবো না যে না এখানে তুমি লং শটে আসো, এখানে এটা করবো। আমি এইটা করবো, ঠিক আছে বলো, বা তোমার কি আইডিয়া কি। আমি মনে করি পুরো জিনিসটাই টিম ওয়ার্ক, তা নাহলে হয় না। আর আমি কাজ করছি, ক্যামেরা যে কথাটাই বলছি, ক্যামেরা তোমার উপর থাকলো, হোয়াট ডাজ ইট মিন? ওইটা
ইটস টোটাল টিম। এই যে এতগুলো ক্যামেরা আছে, এতগুলো লোক আছে, লাইট করছে, কেউ শুনছে, টোটাল টিম ওয়ার্কটাই কিন্তু একটা কাজকে তৈরি করে। নিঃস্ব সম্পর্কে জানতে চাইবো, আফটার নিঃস্ব। ভালো, অবশ্যই ভালো একটা খুব হচ্ছে যে লেগে থাকার একটা বেশ বড় প্রবণতা আছে। এই যে ভালো, আমি ইয়াংদের সঙ্গে অনেক সময় কাজ করেছি, তসিফের সঙ্গে কাজ করেছি, এই যে জানার চেষ্টা, এটা খুব ভালো। কিন্তু একটা জায়গাতে হয় যেটা খুব আমি মোশাররফকে কোনো বলতে শুনিনি যে এটা খাবে, এটা ভিউ, এটা কি অমুক কি তমুক কি। একটু আমাদের কিছু অ্যাক্টার্স একটু ভিউ নিয়ে চিন্তিত, ভিউ পড়ে গেল কিনা, কত লোক দেখলো, যে কারণে আমাদের কাজগুলো একটু রিপিটেটিভ হয়ে যাচ্ছে, একটু ঘেরাটোপের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে, কিছু একটা সস্তা কমেডির মধ্যে চলে যাচ্ছে, অর্থহীন। নাম সর্বস্ব পোস্টার, নাম সর্বস্ব পোস্টার, নাম সর্বস্ব প্রেমের নাটকের জায়গা, তোকে আমার ভাল লাগে, তুই কোথায় গেলি। এই যে একটা অভিযোগ ছিল আপনাদের প্রবীণদের যে গল্প সংকুচিত করে করা হচ্ছে, চরিত্র খাটো করা হচ্ছে, কাটছাট করা হচ্ছে, এটাও করা হচ্ছে, পারিশ্রমিক অনেকে বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলো তো আপনি এখন যে এখন ভাই পান্ত, তুমি যদি সরাসরি বলি আমি, সেটা হচ্ছে যে যদি দেখি আমরা নাটকের, বিশেষ করে ইউটিউব কেন্দ্রিক যেগুলো, টেলিভিশন তো পড়ে গেছে, টেলিভিশন তো ফেলে দিয়েছে না। টেলিভিশন চ্যানেলগুলো নিজেরা ভেবেছে যে আমরা কি করে নিজেদের নাটক, নিজেদের মানুষকে টেনে রাখতে পারি। ওয়ার্ল্ড ওয়াইড টেলিভিশন মানে হচ্ছে সিরিয়াল থাকতে হবে, রিয়েলিটি শো থাকতে হবে, খবরের চ্যানেল কিন্তু আলাদা পৃথিবী জুড়ে। কিন্তু আমাদের বেশিরভাগ কনসেপ্ট হচ্ছে মিক্সড চ্যানেল, আলাদা খবরের চ্যানেল অনেক কিছু আছে। একটা চ্যানেলের মধ্যে আমি দেখি যখন নাটক চলছে, স্ক্রল, এখন একটা কমেডি নাটক চলছে, সেখানে অমুক জায়গায় লঞ্চ ডুবিতে 15 জন নিহত। এটা কি ভাল লাগে তখন কমেডি দেখতে? খেয়েটা হারায় যায়। এটা তো আহারে অমুক জায়গায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, অমুক মারা গেছে, অমুক। থাক না, একটা টাইম পরে একটু স্ক্রল দাও, ঠিক আছে, অসুবিধা নাই, যদি তোমাদের সেটা হয়। স্ক্রল যাচ্ছে, পাপা এখান থেকে স্ক্রিন ছোট হচ্ছে, সো ওয়ার ইজ মাই কনসেন্ট্রেশন? এখন টেলিভিশন চ্যানেলগুলো নিশ্চয়ই বলবেন যে আমাদেরকে টিকে থাকতে হবে। সো আমরা নিজেরাই হাতে করে আমাদের যে ভাইব্রেন্ট একটা টেলিভিশনের নাটক এবং অন্যান্য সমস্ত কিছু ছিল, সেগুলোকে নষ্ট করেছি আমার মনে হয়। যারা করছেন তাদের প্রতি মানে আমার কোনো অসম্মান করে নয়, ব্যাপারগুলো আমাদের ভাবা উচিত যে টেলিভিশন মানে হচ্ছে আমার দেশের মানুষকে নিয়ে ধারাবাহিক নাটকগুলো হওয়া উচিত, তাদের জীবন আচরণ, তাদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা, তাদের প্রতিবাদ, সমস্তগুলো নিয়ে। না খুললে কিন্তু হবে না। আপনার ধাঁধা কেমন করেন? ধাঁধা? পুরোনো ধাঁধাগুলো যেগুলো সেগুলো জানেন, তার বেশি পারবো না। দু একটা ধাঁধা ধরি দেখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আম নয়, জাম নয়, গাছে নাই ফলে, তবুও সবাই তাকে ফল নামেই বলে। কর্মফল, সফল, বিফল, সবাই তাকে ফল বলে, সবাই বলে, মানে আম জাম কিছুই না, এটা গাছেও ফলে না। আপনারটা কিন্তু আমি ধরে নিতে পারি যে কর্মফল। আচ্ছা হ্যাঁ, কিন্তু আরেকটা আছে পরীক্ষার ফল। আচ্ছা, পরীক্ষার ফল, পরীক্ষার ফল, এটা সবাই বলে। আপনারটা আমি ধরে নিলাম, এবং আমি জানি আপনি পারবেন, এবং আমি আপনাকে কি বলবো, এই কারণে কিছু হাতে তুলে দিতেই চাই, এটার কারণে যদি সব পারেন। আরেকটা দ্বিতীয়টা প্রশ্ন করি, কচুরও হয় কানেরও হয়, কোন সে জিনিসটি উল্টে পাবে শস্য দানা, নামটি বলো কি? উল্টে পাবে শস্য দানা, নামটি বলো কি? কচুরও হয় কানেরও হয়। হ্যাঁ, এই তো সেকেন্ডটা পেরে গেছেন আপনি। আর তিন নম্বরে আমি যাই, শীতকালে যার নেইকো মান, গরমকালে পায় সুসম্মান। শীতকালে কিন্তু কোনো মান নাই, কিন্তু গরমকালে অনেক সুসম্মান পায়, পাখা। 3 নম্বরে আপনি তো পাস, আরো বেশি, 60 মার্ক। দেখি এই প্লাস পাই কিনা। কোন রানী পুরুষও হয়? কোন রানী পুরুষও হয়? কোন রানী পুরুষও হয় না? পারবো তো, অনেক ভাবতে হবে, ঠিক এই মুহূর্তে মনে আসছে না। কোন রানী? আরেকবার ধরে দাও। ধরেন সেটা জব হতে পারে। কেরানি? হ্যাঁ, এই তো হয়েছে। মানে পুরুষও করতে পারে, মেয়েও করতে পারে। আমি জানি আপনি সবই পারবেন,
আমি এই সময় তো অনেক অ্যাওয়ার্ডে ছড়াছড়ি, বুঝছেন, আমি তো অ্যাওয়ার্ড দিতে পারবো না। আর ছোট্ট ছোট্ট পুরস্কার রয়েছে, বুঝছেন। কোন ব্যাংকে টাকা রাখে না? কোন ব্যাংকে কেউ টাকা রাখে না? পারবেন পারবেন, আমি জানি। কোন ব্যাংকে কেউ টাকা রাখে না? হ্যাঁ, কিন্তু ওটার নাম ব্যাংক। শুধুই ব্যাংক না, আর সঙ্গে কিছু আছে? ব্যাংকের সাথে কিছু আছে। ব্যাংকক? না, শুধু ব্যাংক? ব্যাংকের সাথে আগে কিছু আছে, সেটা মানুষের কাজে লাগে, মানুষের জন্য লাগে, উপকারে লাগে মানুষের, একটা জীবন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাগে। ব্লাড ব্যাংক? হ্যাঁ, হয়েছে। একটা পুরাই আপনি 100-এ 100 এবং এইটার জন্য আমি যেহেতু বলেছি, সাতকাহনের পক্ষ থেকে আপনার জন্য একটা কিছু গিফট তুলে দিতে চাই। ওকে। যেহেতু আপনি বিজয়ী হয়েছেন, আমি সাতকাহনের পক্ষ থেকে আমারও গুরুজন আপনি, আপনাকে এটা তুলে দিতে চাচ্ছি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। সবই পেরেছেন। আমি কিছু একটা আমার শেষের দিকে কিছু প্রশ্ন আমরা জাস্ট আপনার সাথে তো কথা বলে আমার শেষ হবে না। আমার মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা আরো একটা সিজন করলে ভালো হয়, আরো একটা পর্ব করলে ভালো হয়। গুড্ডিতে কাজ করেছেন সালাউদ্দিন জাকির, সেখানে রাইসুল ইসলাম আসাদ ছিলেন, তারপর সুবর্ণ মোস্তফা ছিলেন, তারপর আপনি একটা পৌর বয়সে একটা তরুণীর প্রেমে পড়ে কাজ করেছেন, যেটা আপনার আবার বসন্ত। মানে এই যে একটা জার্নি, ওই সময়ের জার্নি, এই সময়ের জার্নি, আমি একটু জানতে চাই এই গুড্ডি থেকে এই যে আবার বসন্ত নায়ক হিসেবে, আবার আপনি মেকআপেও কাজ করেছেন নায়ক হিসেবে, তা এই বিষয়টা আপনি আসলে একজন অভিনেতার জীবনে কতটুকু পরিবর্তন আনে বা কতটুকু আপনার অর্থ বহন করে? মানে আমার যে ফিলসফিটা হচ্ছে যে কাজটা আমাকে আনন্দ দেয় কিনা, যাদের সঙ্গে কাজ করছি তাদের সঙ্গটাও আনন্দদায়ক কিনা মানুষ হিসেবে এবং অন্যান্য সমস্ত কিছু হিসেবে, এটি কোনো না কোনোভাবে সোশ্যালি কোনো একটা জায়গাতে কোনো কিছু পারপাস সার্ভ করে কিনা, এগুলো নিয়েই কিন্তু করে। সেখানে ওই কাজের মধ্যে বেঁচে থাকা এবং আনন্দ লাভ করাটাই বড় কথা। আমি কিন্তু ঘুড্ডি করার আগে সৈয়দ হাসান ইমামের লাল সবুজের পালা ছবি করেছি, সুরজ, তারপরে গিয়ে ঘুড্ডির পরে গিয়ে সুরজ। হ্যাঁ, লাল সবুজের পালা যখন করতে যাই, সেটে যখন সৈয়দ হাসান ইমাম আমাকে নিয়ে যাচ্ছেন, আমি কিন্তু যে ক্যারেক্টার করেছি ওই ক্যারেক্টার না, অন্য একটি ক্যারেক্টার করার কথা ছিল। সো ওখানে যাওয়ার পরে ওনার একটা কনফিউশন ছিল যে আমি বেটার নাকি অন্য একটা কাস্টিং ছিল, ও বেটার করবে। তো সবকিছু মিলিয়ে ওই অন্য একটি ছেলেকে উনি কাস্ট করেছিলেন। তো তার আগের দিন সেই ছেলেটির শুটিং ছিল, সে আমি আর নামটা বললাম না। তো একটা পর্যায়ে ও আসতে দেরি করলো, আসান্দে একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, একবার এদিকে তাকায়, তারপর তুমি তৈরি নাও। এখন আমি যদি না যেতাম ওই কাজটা করতে, তাহলে আমি এইটাও পেতাম না। মানে ওই যে কাজটাকে ভালোবেসে, কাজটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করাটা খুব বড় একটা বিষয়। সেজন্য তারপর যখন ওখান থেকে সুবর্ণার সঙ্গে পরিচয়, বন্ধুত্ব যা হয়, আমরা গ্রুপ থিয়েটার করি, থিয়েটার করা গিয়ে ও এসে জাকিরকে বললো, জাকির আমাকে ডাকলেন, দেখে একটা ক্যারেক্টারের একটা অল্প একটা অবয়ব মতো ছিল, একটু থাকতে পারে, ওইটাতে উনি ডেকে বললেন তুমি এটা করবে। সেক্ষেত্রেও কিন্তু আমার কি, অন্যদের কি পার্ট, ওর কি পার্ট, এই ধরনের কিন্তু কোনো ধরনের প্রশ্ন ছিল না। এরকম অনেক কিছু ঘটনায় কিন্তু ঘটেছে। আবার বসন্তের আগে আমি অনন্য মামুনের সঙ্গে আমি ইন্দুবালা বলে করেছিলাম, এই সিরিয়াল করেছিলাম, ওখান থেকে ওর সঙ্গে বেশ সখ্যতা হয়ে যায়। আগে কাজ করেনি এবং কাজের ধরন দেখে মনে হচ্ছে ওনাকে দিয়ে তো এই ধরনের একটা হতে পারে। সেই কেমিস্ট্রি নিয়ে, সেই ধরনের সম্পর্কের কেমিস্ট্রি নিয়ে নাটকটা হলো, এই ছবিটা হলো, যেটাতে আমি পুরস্কারও পেলাম, জাতীয় পুরস্কার বেস্ট অ্যাক্টর হিসেবে। এইটা বেশ আমার চরিত্রের ক্ষেত্রে আমি কখনো ও যে ভিলেন, ও যে নায়ক, ও যে নায়কের বাপ,
কি মেয়ের বাপ কি অমুক কি, আমার কাছে এটা চরিত্রই, এই গোটা চরিত্রটাই আমি ওইভাবে দেখি। শাকিব খানের সঙ্গে রাজকুমার যখন করলাম তখন আমি কিন্তু একটাই হুক পয়েন্ট, সেটা হচ্ছে ওই যে বলছে তোর মাকে বলিস আমার যে দেখায় মাপ চেয়ে নিস, বলিস যে সেই জন্য রোজ আসলে আমার প্রশ্ন না করে আমার কি দোষ। বা এই যে ধর্ম মানুষকে থাকবে, কিন্তু ধর্মোন্মাদ হয়ে মানে একমুখী হয়ে একটা মানুষকে পরিত্যাগ করাটা, সেটা কষ্টের। এই কারণেই কিন্তু ছবিটা ইয়ে করা, এরকম অনেক কোনো কারণ থাকে। সুতরাং আমার নিজের দর্শন, আমার নিজের বিচার, আমার নিজের কি বলা যায়, পথ চলার ঠিক ওইভাবে। জীবন নিয়ে দর্শন কি আপনার উপলব্ধি কি? ব্যাপারটা কি, মানে আমার মনে হয় জীবন সুন্দর হয় যদি গ্রিড কম থাকে, লোভ কম থাকে। আমি 1 নম্বর হব, আমার অমুক গাড়ি থাকতে হবে, আমার মানে ওইটা না হলে হবে না, এইটা না খুব মানে সুখী করে না মানুষকে কোনো সময় না। মানে কে 1 নম্বর কদিনের জন্য, কে 2 নম্বর, কি যায় আসে, অমুক নাম্বার 1 অমুক নাম্বার 2, এগুলো আসলে খুব আমার নিজের ফিলোসফি নয়। আর কি, যে এটাতে আনন্দ পায় তাতে কোনো অসুবিধা নেই, ওইটা একটা দরকার। কিসের মধ্যে ভালোবাসাটা দরকার, মানুষের মায়াটা দরকার। এই যে নতুন শিল্পী যাওয়া, যে আপনাদের পরবর্তী যারা যেসব শিল্পী এখনো কাজ করছে, তাদেরকে নিয়ে আপনার কোনো উপদেশ রয়েছে কিনা? উপদেশ তো অনেক কিছুই, মানে আর ইদানিং তো একটু ধরো দাড়ি পেকে গেছে, উপদেশ দেওয়ারই বয়স। সো আমার মনে হয় যে নিজেকে চেনানোটা খুব জরুরি, প্রয়োজন। ওই যে ফরিদির গল্পটা উঠলো, ফরিদি কিন্তু প্রথমে আতিকুল হক চৌধুরী সাহেব একটা নাটক ওকে নিয়ে খুব ভালো অভিনয় করে, ওকে মাথায় রেখে একটা নাটক ঠিক করেছিলেন উনি। পুরো স্ক্রিপ্ট দিয়েছে, ফরিদি এটা বরাবর বলছে যে এই ক্যারেক্টার আমি করবো না, কিন্তু মূল ক্যারেক্টার কিন্তু সেটা অনেক বেশি পাওয়ার। কি একটা ছোট ক্যারেক্টার আছে, ওইটা করবো। হ্যাঁ তুমি ওইটা করবে, হ্যাঁ ওইটা আমার ভালো লাগছে। হি স্পেল্ড লাইক দ্যাট। ওইরকম অনেক কিছুই করেছে। এই ভাঙনের গান শুনি বলে একটা সিরিয়াল হয়েছিল সেলিম আলদিনের লেখা, ওখানেও কিন্তু আব্দুল্লাহ মামুনের সঙ্গে সুইচ করেছে। আব্দুল্লাহ মামুন যে ক্যারেক্টারটা মানে করার জন্য ইয়ে করছিলেন, সেটা হচ্ছে ফরিদ যেটা করেছে সিরাজ তালুকদার, ওইটা। আর মামুন ভাইটা করাতে কথা যে ওই গ্রামের ওই ইয়েটা, ও পড়ার পরে বলছে মামুন ভাই আপনি ওইটা করেন, আমি এটা করবো। ওই যে আমি তো জমি কিনি না, আমি তো পানি কিনি, পানি। এই একটা লাইন কয়েন করে নিয়ে মানুষের বুকের মধ্যে লাগে অদ্ভুত ধরনের একটা হাসি, লোকটাকে দেখলেই মনে হয় জানি ভয়ঙ্কর হতে পারে। এই যে আমি যেটা পারবো সেটা করো, আমার বিশ্বাস, আমার ভালো লাগা, সেটা পেছনে ধাবিত হও। এই যে ভিউ বলি আমরা, মানে যে জনপ্রিয় যে হয়ে যাওয়া জিনিসটা, মানে এরকম সাময়িক, মানুষের মনে স্থায়ী আসন করাটাই বড় কথা, যে কোনো শিল্পের ক্ষেত্রে। হলিউড ফিল্মের বাংলাদেশ ইউনিটে আপনি কাজ করেছেন, সেটার অভিজ্ঞতা কিছুটা শেয়ার করবেন কিনা? কোনটা? হলিউড ফিল্ম। ও, হলিউড ফিল্মের মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিশেষ অভিজ্ঞতা নেই, কেননা এখানে ওরা যে শ্যুটগুলোর সঙ্গে আমরা ছিলাম, লোকাল যে কাজগুলো করেছে, এটা জাস্ট প্লেট শ্যুট করা, এনভায়রনমেন্ট শ্যুট করা, এখানে কোনো অ্যাক্টর আসেনি। শেখার যেটা আছে যে এরা ভীষণ রকমের মেথডিক্যাল, ওরা যেটা করবে ভাববে ঠিক সেই চিন্তাতেই ওরা অগ্রসর হয়। মানে আমি ওদের যখন ওই যে অ্যাভেঞ্জার দ্য এজ অফ আল্ট্রন বলে এখানে যেটা আমার শ্যুট হয়েছিল, একদিনের সান টু সান শ্যুট, এইটার জন্য যে কত মেল লিখতে হয়েছে, কত লোককে অর্গানাইজ করতে হয়েছে, জাস্ট একদিন মূলত প্লেট শ্যুট করা,
এটা এখানকার কাহিনী না, সেনেগালের কাহিনী, কিন্তু এটা এখানে মিলিয়েছে, এখানে এখানে পাবে তাই পাবে। আমাদের ছেলে মেয়েরাও ভীষণভাবে কাজ করেছে, দে আর ভেরি হ্যাপি। এখানে ব্লেড রানার শুট হওয়ার কথা ছিল, এখানে এক্সট্রাকশনের বড় পোর্শন শুট হয়েছে, জাস্ট রাস্তাঘাট শুট করেছে, তার বেশি কিছু করেনি। সামনে কোনো হবে কিনা কোনো এখন বলা মুশকিল। এর জন্য যে ফ্রিডমটা দরকার, সেই ফ্রিডমটা না হলে আসলে হলিউড কোন ইন্ডাস্ট্রি না। আপনার অভিনয় দেখে অনেকে এখনো মানে কেঁদেছে নাটকের অভিনয়, বাবার চরিত্র দেখে, এবং আপনার কাজ দেখে এখনো মানুষ অনেকভাবে বলে, কারণ আপনার আগের চরিত্রের ডাইমেনশন এখনটা টোটালটা আলাদাভাবে আপনি উপস্থাপন করেন, এক রকম এক এক সময় এক রকম ভাবে উপস্থাপন করেন। এইসব দর্শকদের নিয়ে আপনার কোনো কিন্তু মানে কথা বা যদি থাকে একটু যদি বলেন। আমি আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমি কি বলবো, আমি অবনত হতে চাই আমার দর্শকদের প্রতি, কারণ আমি মনে করি আমাদের নাটক তো বাংলাদেশের মানুষের জন্যই, বাংলাদেশের মানুষের হৃদয়ে টাচ করার জন্য। আমরা যেটা করি সেটা আমাদের মানুষের যেটা ভালো লাগে। ধরা যাক মৃধা বনাম মৃধা যেটা করেছিলাম আমি, সেটাতে আমি সিয়াম কেঁদেছিল, আমি হলে গিয়ে দেখেছি। হ্যাঁ, মানে এইটা অনেকেই কেঁদেছে, অনেকেই বলে যে আমি আমার বাবার কথা মনে হয়েছে, আমার এই মনে হয়েছে। একটাই হচ্ছে যে আমার ছেলে আমার কাছে থাকবে, আমার বংশধর হবে, এই অবলাহনার কথা থাকে, ব্যক্ত হয় না, অনেক জিদ তৈরি হয়। এইটা কি মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলবে যে আমার ছেলে আমার কাছে থাকবে? একটু বড় হলেই বলবে যে তুই বাবা তোর জীবন আলাদা থাক। ভালো খারাপ দুটোই আছে এর মধ্যে। ওই ফ্রিডমটা যেমন দরকার, তেমনি আবার ওই ভালোবাসা মানে এক ধরনের কিন্তু আঁকড়ে থাকা, অনেকটা জায়গায় বিলং করা। সো এই কনসেপ্ট বাংলাদেশেই চলে। আবার অনেকগুলো করি, হয়তো দারোয়ান মেয়ের ইয়ে লাগবে বলে সে রিস্ক নিয়ে নাইট ডিউটি করে, ওভার ডিউটি করে, মেয়ের জন্য পড়ে ভালো করে। হাসান রেজাউলের যে বাবা এরকম আরো অনেক এরকম কথা। সেদিন নাটক করেছিলাম টিচার, মানে সারা জীবন শুধু একটা ছেলেরা মানুষ হয়েছে, শেষ জীবনে কষ্ট করছে তার পেনশনের টাকা তোলার জন্য, ঘুষ চায় বিভিন্ন জায়গায়। এই ছাত্র সাহেব পরিচয় ছাত্র নিয়ে যেমন জোহানের সাথে যেটা করেছিলেন, এটা দেখেও ওই মানে একটা শেষ গিয়ে একটা মুহূর্ত তৈরি হয়। রক্ষিতার ওই ছাত্রীর কোলেই ঢুলে পড়ে আর কি। এগুলো মানুষকে খুব, অনেকেই দেখলাম ওই দেখে যখন তখন বলছে আমি কেঁদেছি, আমার টিচারের কথা মনে হয়েছে। এগুলো আমাদের দেশেই সম্ভব এগুলো। আমি আমার মানুষের কাছে, আমার দর্শকের কাছে কৃতজ্ঞ। আমি অবনত হতে চাই তাদের কাছে বারবার। যতটুকু পাওয়া সেটা হচ্ছে ভালোবাসা, পার্থিব সম্পত্তি হলো সেটা বড় কথা নয়। এটাই হলো বড় মানুষের মহানুভবতা, যে আসলে আপনাদের প্রত্যেকটা কথাই যদি আমরা ঠিক মতো শুনি বা শিল্পীরা যদি শোনে, তাহলে হয়তো অনেক কিছু তারা নিজেরা ঠিক করতে পারে, নিজেদের জীবনটাকে জীবনাচরণ অন্যভাবে করতে পারে। একটা শিল্পী বা তারকার আসলে কেমন হওয়া উচিত, আপনার মতো বা আপনার সাথে সমসাময়িক বা যারা যারা ছিলেন, আগের যারা ছিলেন, তাদেরটা যদি একটু অনুসরণ করতো, জীবনটা আরো সুন্দর হতো, ইন্ডাস্ট্রিটাও অনেক সুন্দর হতো। অনেক ধন্যবাদ স্যার, আসলে আমাকে আমার মতো একজন নগণ্য মানুষকে সময় দেওয়ার জন্য। আড্ডাটা অনেক সুন্দর ছিল। আমি জানি এই আড্ডা শেষ হওয়ার নয়, আমি ডাকলে আবার আসবেন অবশ্যই, এবং আপনাকে পেয়ে আমি খুবই ধন্য। আমার জন্য দোয়া করবেন। অবশ্যই তোমার জন্য এবং যারা এখানে সবাই কাজ করছেন তাদের সবার জন্যই শুভকামনা রইল। দর্শক যারা দেখলেন এতক্ষণ ধরে তাদের জন্য শুভকামনা রইল। আমরা সবাই মিলে একটু দেশটাকে ভালোবাসি এবং আমরা বলি যে আমরা অন্যায় অনাচার দুর্নীতি এগুলোর বিরুদ্ধে আমরা সবাই যদি সোচ্চার হই, সঠিকভাবে চলি, খুব ক্ষণিকের জায়গা নয়। মানে একটা সোশ্যাল মিডিয়া কিছু দেখলাম, সঙ্গে সঙ্গে একটা কমেন্ট করে দিলাম, আমি যে দুবার ভাবি যে আমি কি ঠিক আছি, আমি কি যেটা বলছি এটা কি সত্যি। খুব সহজে আমরা বিশ্বাস করে যাই লিখিত বিভিন্ন জিনিসে। এইটা সবাই মিলে আবার সুন্দর করে আমরা দেশটাকে গড়ি। আমাদের দেশ অনেক সুন্দর, আমাদের মানুষ সুন্দর, আমাদের মানুষের মধ্যে সম্ভাবনা অনেক বেশি আমি মনে করি। স্যার আপনার একটু পায়ের ধরে আমি নিতে চাই। না 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 প্লিজ স্যার, আপনার পা দেখে আমার মনে পড়লো আমার আপনার কিছু দেওয়া উচিত। এবং আমি স্টেপ ফুটওয়্যারের
এই যে আপনার এই গুরুত্বপূর্ণ সময়ের কিছু অংশ নিয়েছে, আমি আপনার এতে তুলে দিতে চাচ্ছি, এই উপহারটা আপনার জন্য পাঠিয়েছে। থ্যাংক ইউ। এটা স্টেপ ফটো, স্টেপ ফুটবলকে ধন্যবাদ। আশা করি আপনার আরামদায়ক লাগবে। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ স্যার আসার জন্য। আপনার সুদীর্ঘ জীবন কামনা করি এবং আপনার অনেক আশীর্বাদ চাই। অনেক ধন্যবাদ। অবশ্যই, অনেক ভালো। জি, ধন্যবাদ দর্শককে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ আসবেই। খোদা হাফেজ।